ফ্রান্সে আসার পর একজন মানুষ সে কিভাবে ফ্রান্সের রেসিডেন্ট পারমিট পেতে পারে, কি কি কাগজ তার দরকার এবং যেভাবে সে তার ফ্রান্সের রেসিডেন্ট পারমিট পেতে তাকে সাহায্য করবে, আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের ক্লিয়ার করে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, খুব ছোট করে বলবো। ধরুন ইটালি থেকে, পর্তুগাল থেকে প্রচুর পরিমাণ অথবা অন্যান্য দেশ থেকে অনেকে ফ্রান্সে যাচ্ছে, অথবা ইংল্যান্ড ও জার্মান এবং অন্যান্য দেশে অনেকে স্টুডেন্টও আসছে আগে। তারাও অনেক সময় তাদের কাগজ যে কোনো কারণে না হওয়ায় তারা আবার ফ্রান্সে চলে গেছে। এরকমের ভুরি ভুরি আছে ইটালির অনেক ইলিগাল অনেক মানুষ, অন্যান্য দেশের মানুষ, এবং কেউ ফ্রান্সে ডিরেক্ট চলে গেছে। অবৈধ অনেক মানুষ আছে, লিবিয়া থেকে যাচ্ছে, কেউ অন্যান্য দেশ থেকে, এশিয়া থেকে আসছে। আসার পরে আপনি ফ্রান্সে যখন যাবেন, যাওয়ার পরে আপনি কেস মারবেন। এটা কিন্তু আমরা জানি কিভাবে কেস মারতে হয়। আপনি একটা সংস্থা আছে, সংস্থা আপনাকে কেস নিতে হবে। তো আপনারা যখন কেসটা নিবেন, মানে যাবার পরে, কারণ আপনি আপনার সেখানে এন্ট্রি হচ্ছে, মানে আপনি কখন থেকে সেখানে আসেন, এটা একটা ডকুমেন্ট আপনার, যে আপনি ওখানে যখন একটা সংস্থা, যখন আপনার নাম ওখানে দিবেন, তখন থেকেই আপনার ওখানে কাউন্ট হবে আপনি এই তারিখ থেকে সেখানে বসবাস করতেছেন। এখন কথা হচ্ছে, যখন আপনারা এই ভুলটা করবেন না, কারণ অনেকেই ভুলটা করে। আপনারা যখন ওখানে ফ্রান্সে যখন আপনারা এই রাজনৈতিক আশ্রয় নেবেন, প্রথমে রাজনৈতিক আশ্রয় নিয়েই তো আপনারা সেখানে বৈধ হওয়ার চেষ্টা, এই তো সেখানে আপনি যাবার পরে রাজনৈতিক আশ্রয় যখন নেবেন, তখন আপনারা অবশ্যই, মানে যারা বিবাহিত তারা কাগজে দেখাবেন যে আপনি বাংলাদেশে বিবাহিত। এই কাগজে যদি আপনারা দেখান যে আপনি বাংলাদেশে বিবাহিত, তাহলে আপনি যদি ফ্রান্সে যদি রাজনৈতিক আশ্রয় যদি আপনি কাগজ পেয়ে যান, তাহলে কিন্তু খুব সহজে বিনা খরচে আপনার ফ্যামিলিতে, যদি আপনার ওয়াইফ থাকে, আপনার ছেলে মেয়ে থাকে, তাদেরকে আপনি বিনা খরচে, বিনামূল্যে, কিন্তু শুধু টিকিটের টাকা দরকার হবে, এছাড়া আর কোনো খরচ নেই। কারণ আপনি যখন কেসটা নেবেন ফ্রান্সে, তখন তাদের নাম, আপনার ওয়াইফের নাম, আপনার ছেলে মেয়েদের নাম সেখানে উল্লেখ করে আপনাকে দিতে হবে, এবং ওই নামেই কিন্তু তাদের পাসপোর্ট হবে, এবং ওই ডকুমেন্ট তাদের কাছে থাকবে। তারা পরে যাচাই বাছাই করে দেখবে যেটা ঠিক আছে কিনা। পরবর্তীতে অনেক ভুল করে এরকমের, যে যদি কেউ এরকমের কেস নেয় এবং তারা দেখায় যে আমি বাংলাদেশে বিবাহ করে নেই, শুধু সিঙ্গেল দেখায়, তখন কিন্তু বাংলাদেশে বিবাহ করে তারপরে আপনার যে ওয়াইফ, এদেরকে আনাটা অনেক টাফ হয়ে যায়, অনেকটা সময় লাগে। আর আপনি যদি এটা প্রথমে যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু এটা খুব সহজ হয়ে যায়। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এই কাজটা আপনারা করবেন আপনাদের মতো। আপনারা, মানে অনেকে এটা দেয় যে আমি বিবাহ করিনি, আমি হ্যাকার, এটা অনেকে ভুলে দিয়ে ফেলে। এই ভুলটা আপনারা করবেন না। তো সেকেন্ড টাইম হচ্ছে যে আপনি কেস নিলেন, কেস আপনার চলতেছে, আপনি চাইলে আপনি আপনার টাকা দিয়ে আপনি একটা উকিল নিতে পারেন সেখানে, এবং বাংলাদেশ থেকে আপনার যে যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলি আপনি সেখানে সাবমিট করতে পারেন, তাদের মানে ফাইলে জমা দিতে পারেন। কিন্তু সব থেকে মূল যে বিষয়, মানে মূল যে বিষয়টা আমি আপনাদের বলবো, আপনারা যে বিষয়ে কেস মারেন না কেন, বাংলাদেশে যাতে আপনি কোনো রাজনীতির সাথে জড়িত থাকেন, সেখানে আপনার প্রবলেম হয়, বা আপনি কোনো মার্ডার কেসের আসামি হন, বা আপনাকে কেউ মেরে ফেলবে, এরকম ভয় ভীতি, যে বিষয় নিয়ে আপনি কেসটা সাজাবেন, অথবা মানে আপনার বাড়িঘর পুড়ে গেছে, অন্য যেমন বিএনপি বা আওয়ামী লীগ আপনার বাড়িঘর পুড়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, আপনি বিএনপি করেন এই জন্য, এই বিষয় নিয়ে, অথবা আপনি মার্কেটে কোনো ব্যবসা দিচ্ছেন, সেখানে আপনার কোনো প্রবলেম হচ্ছে, সেখানে আপনার কাছে চাঁদা চাচ্ছে, সেটা নিয়ে দ্বন্দ্ব করেন, সেখানে মারামারি খুনাখুনি হলো, এই কারণে আপনি দেশ ছাড়ছেন, যে কোনো বিষয় হোক না কেন, এই বিষয়গুলির যে ডেট এবং তারিখ আপনি যখন লিখবেন কেসটা, আপনি নিজেই সব সাজাবেন, তাহলে জিনিসটা আপনার মনে থাকবে। আপনি নিজে লেখার পরে জাস্ট আপনি ওটাকে একটু সাজানো গোছানোর জন্য আপনি কাউকে নিতে পারেন, 50-100 এর দিলে তারা আপনাকে কেসটা সাজিয়ে দেবে। কিন্তু তার ভিতরের যে মশলা সবকিছু থাকবে কিন্তু আপনার। তাহলে যখন আপনি ইন্টারভিউ যখন দেবেন, তখন আপনাকে প্রশ্ন করলে আপনি টপ করে উত্তর দিতে পারবেন। যে বিষয় নিয়ে কেসটা নেবেন, সেই বিষয়ের যত ধরনের প্রশ্ন হতে পারে, এগুলি আপনার মাথায় রাখবেন। যদি আপনি আপনার মাথায় রাখেন, তাহলেই আপনি উত্তর দিতে পারবেন। উত্তর দিতে পারলেই আপনি কেস পেয়ে যাবেন। এতটুকু কথা মানে মাথায় রাখতে হবে। মূল কথা হচ্ছে, ভয় পাওয়া যাবে না। আপনি কেস নিচ্ছেন, সেখানে আপনি অ্যাটেন্ড করবেন, আপনি জাস্ট মনে করবেন যে
আমাকে তারা প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিতে এসেছেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই যে তাদেরকে দেখে ভয় পাবেন এরকম আমতা তা, কিন্তু তা করা যাবে না। এই তারপরে যদি আপনি কেস পেয়ে যান তো আপনি কেস পেয়ে গেলেন, খুব ভালো কথা। আর যদি আপনি কেস না পান তাহলে কিন্তু আপনার কেস 6 মাস, 1 বছর, 2 বছর আপনার ডিসমিস হয়ে যাবে। ডিসমিস হওয়ার পরে আপনারা এর ভিতরে আর একটা কাজ করতে পারেন। আপনার কেস চলাকালীন অবস্থায় আপনি যে কোনো একটা কাজ খুঁজতে পারেন। যদি আপনারা কাজ খুঁজেন আর যদি কোনো জায়গায় কাজ পেয়ে যান, সেখান থেকে যদি আপনাকে তারা কন্ট্রাক্ট দেয়, মানে আপনি কেস মারার যে আপনার কাগজ থাকবে একটা, ওই কাগজের উপরে নির্ভর করে যদি ওই কোম্পানি আপনাকে বা ওই রেস্টুরেন্ট আপনাকে যে ধরনের কাজেরই হোক না কেন, সেখান থেকে যদি আপনাকে কন্ট্রাক্ট দেয় 8 ঘন্টা ফুল সাইট কাজ, মানে সপ্তাহে 5 দিন, তাহলে সেখানে যদি আপনি 2 বছর কাজ করতে পারেন, তাহলে ওই 2 বছরের যে আপনার যে বেতনের কাগজ, এই সমস্ত কাগজ দিয়ে আপনি পরবর্তীতে আপনি কিন্তু ফ্রান্সের রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন। মানে একটা হচ্ছে আপনি কেস যদি পান সেটা হলো একটা আলাদা, সেটাও একটা কাগজ। আর আপনি যদি কোথাও যদি কাজ খুঁজে পান এবং সেখানে যদি আপনি কাজ বুঝেন, কাজ যদি আপনি করতে পারেন, তাহলে সেখান থেকে যদি আপনাকে তারা কন্ট্রাক্ট দেয়, ওই মালিক, যার রেস্টুরেন্ট বা যে কাজই হোক না কেন, সেই মালিক যদি আপনাকে কন্ট্রাক্ট দেয়, আপনার কাগজ নাই কিন্তু সে যদি আপনাকে কন্ট্রাক্ট দেয়, 2 বছর পরে ওই কন্ট্রাক্টের কাগজ, কন্ট্রাক্ট এবং আপনার বেতনের কাগজ এবং আপনার সমস্ত আপনার ওখানে থাকার যে অ্যাড্রেসের যে কাগজপাতি, এগুলি যখন আপনি জমা দেবেন 2 বছর পরে, মানে আপনার যখন 1 বছর 8 মাস হয়ে যাবে, তখনই আপনি এগুলি গোছাতে থাকবেন, সব একত্রে করবেন কাগজ। তারপরে আপনি আবেদন করতে করতে আরো 2 মাস, তারপরে আপনি কিন্তু ফ্রান্সের রেসিডেন্ট পারমিট পাবেন। আর যদি আপনি কেস পান তাহলে আপনি পেয়ে গেলেন। এই হলো একটা। আরেকটা হলো অনেকে কি করে, অনেকে চ্যালেঞ্জ লাগায় যে কোন জায়গায়, মানে আপনি অনেক জায়গায় আপনি এই কন্ট্রাক্ট দেখবেন যে আপনার যদি ওইরকম লোক থাকে গোপনে, আপনি কিন্তু এটা কিনতেও পারবেন। কিভাবে কিনবেন, যে আপনি যে সেখানে আপনি কাজ করবেন, কিন্তু অনেকে কাজ করায় কিন্তু তাদের ট্যাক্স পে করে না, ট্যাক্স ফাঁকি দেওয়া কাজ করায় মালিক। কারণ মালিকের তো ওই 500 ইউরো অথবা 450 ইউরো আপনার ট্যাক্সটা তার দিতে হয় না। ওই ট্যাক্সটা না দেওয়ার কারণে অনেকে কন্ট্রাক্ট দেয় না। কিন্তু আপনি সেখানে কাজ করবেন, সে আপনাকে বেতন কম দেবে কিন্তু ট্যাক্সটা আপনি পে করবেন। আপনি নিজে পকেটের টাকা দিয়ে আপনি ট্যাক্সটা পে করবেন, যাতে মালিক আপনাকে কন্ট্রাক্ট দেয় এবং আপনি সরকারকে ট্যাক্স দিতে এসেছেন। এটা থাকবে আপনার ভিতরে আর মালিকের ভিতরে গোপনীয়। এই যদি গোপনীয় ভাবে যদি এইভাবে যদি কেউ, এভাবেও অনেকে করে, অনেক ধরনের ভুরি ভুরি মানুষ করতেছে এভাবেও। কন্ট্রাক্ট কিনে 2 বছর নিজের পয়সা দিয়ে কন্ট্রাক্ট চালায়, মানে সে সেখানে কাজ করে না, সে অন্য জায়গায় কাজ করে, সে অন্য জায়গায় ওই মালিক তাকে দেখায়, এভাবে হয় গোপনে। এইভাবে করে যখন আপনার 24টা, যখন আপনার এই বেতনের কাগজের যখন 24টা ট্যাক্স যখন আপনি পে করবেন, তখন আপনি ফ্রান্সে এভাবে কাগজ জমা দিতে পারবেন। এই তো বন্ধুরা। আর ফ্রান্সে আপনারা সাধারণত ফ্রান্সের যে বেসিক যে স্যালারি, যদি আপনার কাগজ থাকে তাহলে আপনি 1700, 1800, 1900, 2000 ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন। আর যাদের কাগজ নাই নর্মাল, তারা 1200, 1400, 1500 ইউরোর মতো ইনকাম করে। অনেকে সারা রাতও কাজ করে, অনেকে রেস্টুরেন্টে সারা রাত, মানে যা কিছু থাকে সব কিছু রাত্রে গিয়ে করে, কারণ কাগজ নাই। অনেকে আপনার অন্য ধরনের কাজ করে, ফল ফ্রুটের কাজ করে, কেউ আপনার দেখা যায় যে আপনার এই গোডাউনের ভেতরে কাজ করে। যাদের কাগজ নাই তাদের বেতন একটু কম, আর যাদের কাগজ আছে তারা তো ওই সপ্তাহে 5 দিন বা 6 দিন, মানে 8 ঘন্টা করে ওই অনুসারে কাজ করে। 2000 ইউরো অথবা 1900 ইউরো এরকম তাদের বেতন আছে ফ্রান্সে বর্তমানে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদেরকে ছোট করে বলার। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিও দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।